আমরা তৃষ্ণায় মরতে বসেছি। আর এই আলোচনা আমরা তখন করছি যখন আমরা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজাতি। একটুখানি ওই ছোট্ট চড়ুই পাখিটার কথা ভাবুন তো, ওর কি হবে? গাছপালা কিচ্ছু নেই, আর তাপমাত্রা গিয়ে ঠেকেছে ৫৫ থেকে ৬০ ডিগ্রিতে। ওর কি অবস্থা হবে? একবার অন্তত ভাবুন, ওই অবলা পাখিদের কষ্টটা একটু বুঝুন। একদিকে গাছপালা সাফ, অন্যদিকে তাপমাত্রা ৫০ থেকে ৬০ ডিগ্রি। আর আমরা যে বলছিলাম না, প্রজাতি সব বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রজাতিগুলো হারিয়ে গেছে এই মিষ্টি জলের বাস্তুতন্ত্রের, মানে ওই ফ্রেশ ওয়াটার ইকোলজির জীবরা। নিজেদের সন্তানদের আমরা কেমন একটা পৃথিবী উপহার দিচ্ছি। ওরা আমাদের অভিশাপ দেবে, বলবে কেন আমাদের জন্ম দিলে, এইভাবে তপ্ত কড়াইয়ে পুড়ে মরার জন্য, রোস্টেড টু ডেথ। এর আরও অনেক দিক আছে। এই মুহূর্তে স্মৃতির ওপর ভর করে সবকটা দিক বলতে পারবো না, কিন্তু মানুষের গতিবিধির এমন কোনো ক্ষেত্র বাকি নেই যা জলবায়ু পরিবর্তনের এই ভয়ানক আঘাত সহ্য করতে চলেছে না। আপনিই বলুন, অসহায় দিনমজুরদের কী অবস্থা হবে? এরা দিনের বেলা কিভাবে কাজ করবে? আর এই কনস্ট্রাকশনের কাজ তো সব দিনের বেলাতেই হয়। কেমন মারাত্মক হিটওয়েভ চলছে। লু কতটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে আঁচ করতে পারছেন? আর একটা বিষয় বুঝুন, আমাদের এই যে পুরো শারীরিক গঠনটা, যেমন আপনি ভারতীয়, তাই আমাদের জিনগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রার সীমার মধ্যে বেঁচে থাকার জন্য তৈরি হয়েছে। যখন আপনি সেই নির্দিষ্ট তাপমাত্রার সীমার মধ্যে থাকেন না, তখন আপনাকে অতিরিক্ত ব্যবস্থা নিতে হয়। আপনাকে এসি চালাতে হয়, কিংবা আপনি কোনো ঠান্ডা দেশে চলে গেলেন, যেমন ভারতীয় কানাডায় যায়, তখন তাকে অনেক বেশি ভারী আর গরম পোশাক পরতে হয়। আবার আপনি খেয়াল করে থাকবেন, পশ্চিমা দেশের মানুষ যখন ভারতে আসে, তখন ভারতের এই শীতের মধ্যেও তারা স্রেফ একটা টি শার্ট পরেই ঘুরে বেড়াচ্ছে। ওই -১০ বা -২০ ডিগ্রির তাপমাত্রায় অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু ভারতীয়দের শরীর এই অতিরিক্ত মাত্রার চড়া তাপমাত্রার সাথে মানিয়ে নিতে অভ্যস্ত নয়। আঘাতটা শরীরে পড়লে মনও প্রভাবিত হবে। আমরা হলাম সাইকোসোম্যাটিক জীব। আমাদের পুরো মানসিক ভারসাম্যটাই একেবারে ভেঙে পড়বে, কারণ জলবায়ু পরিবর্তন মানে ২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়া নয়, আবহাওয়ার চরম বিপর্যয়ের রূপান্তর। খুন খারাপি, হিংসা, নানা রকম অপরাধের মাত্রা তখন বহুগুণ বেড়ে যাবে। গোটা পৃথিবীর গায়ে আজ তীব্র জ্বর, সে প্রতিনিয়ত পুড়ছে। মানুষও সেই আগুনে পুড়বে, আর মানুষ যখন এভাবে জ্বলবে, তখন সে বাইরে কত রকমের নরকের আগুন জ্বালাবে তার কোনো হিসেব নেই। তাতে আমাদের যা হওয়ার তো হবেই। এই পৃথিবীর অর্ধেকেরও বেশি প্রজাতিকে আমরা ইতিমধ্যেই মেরে ফেলেছি। বাকি যেগুলো টিকে আছে সেগুলোকেও আমরা ধ্বংস করেই বিদায় নেব। এই জলবায়ু সংক্রান্ত যত বড় বড় বিপর্যয় আর চরম প্রাকৃতিক দুর্ঘটনাগুলো ঘটছে, তার প্রায় অর্ধেকটাই কিন্তু ঘটে চলেছে আমাদের এই হিমালয় অঞ্চলেই। এমনিতে হিমালয় আমাদের কাছে অত্যন্ত সুদৃঢ় এবং বিশাল এক অস্তিত্ব। আমরা তাকে বলি আমাদের উত্তর দিকের প্রহরী। কিন্তু আপনি যদি কোনো ভূবিজ্ঞানীকে জিজ্ঞেস করেন, তিনি বলবেন হিমালয় আসলে অত্যন্ত ভঙ্গুর এক পর্বতমালা। এদের বলা হয় ইয়াং ফোল্ড মাউন্টেন, একেবারে নবীন ভঙ্গিল পর্বত। আর ঠিক সেই কি কারণেই আপনি দেখতে পান যে সেখানে এত বেশি পরিমাণে ধস নামে, কারণ এগুলো এখনও কাঁচা পাহাড়। হিমালয় কিন্তু এখনও প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে ওপরের দিকে উঠছে। সে এখনও গড়ে উঠছে, সে এখনও একেবারে শিশু, নবীন। তাই তো এদের ইয়াং ফোল্ড মাউন্টেন বলা হয়। ওরা কিন্তু খুব একটা পুরনো নয়। আপনি আরাবল্লী পর্বতমালাকে দেখুন, ওগুলো অনেক প্রাচীন, সেখানে কিন্তু ওভাবে ধস নামে না। কিংবা আপনি যদি বিন্ধ্যাচলে যান, সেটাও অনেক পুরনো। কিন্তু হিমালয় একেবারেই নতুন। আর হিমালয় কিভাবে তৈরি হয়েছে তা তো আপনারা জানেনই। একটা বিশাল ভূখণ্ড এসে আদি এশিয়ার মূল ভূখণ্ডের সাথে ধাক্কা খাচ্ছে, আর দুটো জিনিস যখন এভাবে মুখোমুখি ধাক্কা খায়, তখন মাঝখানের অংশটা ঠিক এইভাবে ওপরে উঠে যায় না? এটা ঠিক এইরকম ছিল, ভেসে আস্তে 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 এইভাবে সজোরে ধাক্কা খেলো, আর তৈরি হলো হিমালয়। সেই হিমালয় এখনো ভীষণ কাঁচা। সেই হিমালয়ের যে কি ভয়ানক পরিণতি হতে চলেছে সেটা একবার ভেবে দেখুন। আর আপনি যদি নিজে গিয়ে দেখেন, বুঝতে পারবেন কিভাবে হিমালয়ের বুক থেকে নির্বিচারে গাছ কেটে সাফ করা হয়েছে, বনসম্পদ উজাড় করে দেওয়া হয়েছে, সব লুট করা হয়েছে। আমরা এখানে সমতলে আরামে বসে আছি, তাই আমাদের গায়ে হয়তো ততটা আঁচ লাগছে না, কিন্তু ওখানকার যারা বাসিন্দা বুক ফেটে কাঁদছেন। যোশী মঠের কথা মনে আছে তো? আর এই যে ফুলের পরাগায়ন বা পলিনেশন, আপনারা তো জানেনই, এই গাছপালা আর ফুলদের কাছে তো কোনো এসি নেই।
ওদের এই পরাগায়নের প্রক্রিয়াটাই একেবারে স্তব্ধ হয়ে যাবে। নানা কারণে এই ফুলের রেণু তৈরি হওয়াই কমে যাবে। আর পরাগায়নের জন্য যে মূল মাধ্যম বা এজেন্ট, যখন তারাই আর বেঁচে থাকবে না, তখন পরাগায়নটা হবে কিভাবে? পরাগায়নের জন্য কি প্রয়োজন? কোনো পতঙ্গ, কোনো ভ্রমর? যখন তারাই আর বেঁচে নেই, তখন পরাগায়নটা হবে কোথা থেকে? আর পরাগায়ন না হওয়া মানে প্রজাতির চিরতরে সমাপ্তি। কিন্তু আমাদের হাত তো নানা রকম চটকদার খেলনায় ভর্তি। কেউ পিভিতে মুখ গুজে পড়ে আছি, তো কেউ সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে আছি। আর যে সমস্যাটা, এমন এক মহাবিনাশ, ইতিহাসে যার কোনো নজির নেই, তা থেকে আমরা সম্পূর্ণ বেখবর, নাক ডেকে ঘুমাচ্ছি। যদি মুষ্টিমেয় কিছু মানুষ শেষ পর্যন্ত বেঁচেও যায়, তারা আমাদের এই প্রজন্মের দিকে তাকিয়ে প্রশ্ন করবে, কি অদ্ভুত নির্বোধ ছিলে হে তোমরা! তোমরা ব্যস্ত ছিলে দলাদলি আর রাজনীতি নিয়ে। তোমরা মজে ছিলে ওই তুই তুকারি আর কাদা ছোড়াছুড়িতে, খেলাধুলো, কমেডি আর সস্তা আমোদ প্রমোদে বুঁদ হয়েছিলে। তোমরা মগ্ন ছিলে এই চিন্তায় যে কিভাবে আরও বড় বড় অট্টালিকা আর বহুতল গড়ে তোলা যায়। যখন দরজায় কড়া নাড়ছিল এক চরম প্রলয়, তোমরা তখন মত্ত ছিলে এই সমস্ত চরম মূর্খতায়। আমরা এতক্ষণ নানা দিক থেকে বিচার করে দেখলাম যে এখানে কতটা ক্ষতি হচ্ছে, ওখানে কতটা ক্ষতি হচ্ছে, এই ক্ষেত্রে কতটা লোকসান আর ওই ক্ষেত্রে কতটা লোকসান। স্ট্র্যাটেজি বা রণকৌশলের একটা তত্ত্ব আছে, যাকে বলে কনফ্লিক্ট থিওরি। জানেন সেই তত্ত্ব কি বলে? এই যে ক্ষতিগুলো আপনারা আলাদা আলাদা করে দেখছেন, এগুলো কিন্তু আলাদা থাকে না। যখন এই সমস্ত বিপর্যয়গুলো একসাথে এসে জোড় বাঁধে, তখন একে অপরকে বহুগুণ বাড়িয়ে দেয়, মাল্টিপ্লাই করে দেয়। আপনি হয়তো একটা ক্ষেত্রে দেখলেন যে মাত্র 10% ক্ষতি হয়েছে, আবার অন্য একটা ক্ষেত্রেও দেখলেন সেখানেও 10% ক্ষতি হয়েছে। আপনি মনে মনে নিজেকে সান্ত্বনা দিলেন যে দুর্মশাই, দুটো ক্ষেত্রেই তো মোটে 10% করে ক্ষতি হয়েছে, এমন আর কি ব্যাপার। কিন্তু এই কনফ্লিক্ট থিওরি বলছে এই দুটো বিপর্যয় যখন একসাথে ঘটবে, তখন ক্ষতিটা আর স্রেফ যোগ হবে না, তখন হিসাবটা হয়ে যাবে 1.1 বর্গ, অর্থাৎ 1 তার মানে চোখের পলকে ক্ষতিটা 10% থেকে বেড়ে এক লাফে 21% হয়ে গেল। আর এই রকম দুটোর জায়গায় যদি 6টা বিপর্যয় একসাথে এসে হানা দেয়, তখন হিসাবটা দাঁড়াবে 1.1 একবার ভেবে দেখুন, আমরা তো মাত্র কিছুক্ষণ আগেই অন্তত 10টা আলাদা আলাদা দিকের কথা বলছিলাম। তার মানে ক্ষতিটা এখন 1.1-এর 10 ঘাতে গিয়ে ঠেকেছে। একবার নিজের চোখে হিসাব করে দেখে নিন সেই সংখ্যাটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। কারো সেই বুকের পাটা নেই বলার মূলের জনসংখ্যা। কার্বন নিঃসরণ আমাদের ভোগের সমানুপাতিক। ভোগ যত বাড়বে, কার্বন নিঃসরণও তত বাড়বে। খুব সোজা হিসাব। মাঝখানে কেবল টেকনোলজিরই যা একটু ভূমিকা আছে। উন্নত প্রযুক্তির সাহায্যে ভোগ করলে হয়তো নিঃসরণের মাত্রা কিছুটা কমানো সম্ভব। কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক, আসল সত্য এটাই, ভোগ বাড়া মানেই কার্বন নিঃসরণ বাড়া। আর মোট ভোগ মানে হল জনসংখ্যা গুণিতক মাথাপিছু ভোগ। খুব সোজা হিসাব। মাথাপিছু ভোগ তো বাড়বেই, কারণ পৃথিবীতে এখনও বহু মানুষ অত্যন্ত দরিদ্র, যারা ফুটপাতে ঘুমাচ্ছে, যাদের মাথার ওপর ছাদ নেই। তাদের তো বেঁচে থাকার জন্য ন্যূনতম ভোগ বাড়াতেই হবে। তাহলে একদিকে যদি মাথাপিছু ভোগ বাড়ে, অন্যদিকে জনসংখ্যাও বাড়ে, সেটা তো রকেটের গতিতে বাড়বে। এখনই এই মোট ভোগ সামলাতে কয়েকটা পৃথিবীর প্রয়োজন। তাহলে মোট নিঃসরণের কি হবে? ওটা বাড়বেই। আর তা ঠেকানোর একটাই মাত্র উপায়, জনসংখ্যা কমানো। এছাড়া আর কোনো পথ নেই। আমার এই কথাটা কি মাথায় ঢুকছে? কোনো সরকারের সেই বুকের পাটা নেই যে খোলাখুলি বলবে এই মহাপ্রলয় থেকে বাঁচার একমাত্র উপায় জনসংখ্যা কমানো। আমরা গোটা পৃথিবীকে একেবারে চিবিয়ে খেয়ে ফেলেছি। পৃথিবী আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চলার যে বাজেট দিয়েছিল, মানুষ সেটা আগস্ট মাসের মধ্যেই খেয়ে শেষ করে দিচ্ছে। তাহলে আগস্টের পর থেকে কি করছেন? বাকি 4 মাস প্রকৃতির ওপর চরম জুলুম করছেন, ওভারড্র করছেন, যেটা নেওয়ার কোনো আইনসঙ্গত অধিকার আপনার নেই। আপনি প্রকৃতির বুক থেকে ঠিক ততটাই কেড়ে নিচ্ছেন। কার কাছ থেকে নিচ্ছেন জানেন? পশু পাখি, গাছপালা আর পরিবেশের থেকে। আসলে আপনি গোটা পৃথিবীটাকেই গিলে খাচ্ছেন। আর এই যে অতিরিক্ত লুট করছেন, এটা কিন্তু মাথার উপর ঋণের মতো জমছে। আর সেই ঋণ প্রতি বছর চক্রবৃদ্ধি হারে, মানে
কম্পাউন্ডেড ইন্টারেস্টে বাড়ছে। কিন্তু আমাদের আসল আগ্রহ কোথায় জানেন? এরপরে কোনো চটকদার সিনেমা আসছে, কোনো সেলিব্রিটি কতগুলো সন্তান জন্ম দিল, আর কে নতুন প্রাইভেট জেট কিনল, যে জেটে চড়ে দেদার কার্বন উড়িয়ে কোনো দ্বীপে গিয়ে সে ফটোশ্যুট করছে। আমরা দিন রাত স্রেফ এই সমস্ত বিনোদন আর উত্তেজনায় বুঁদ হয়ে আছি। আমাদের এইসবেই বেশি আগ্রহ। একটাও সেলিব্রিটি আছে যে এই নিয়ে কথা বলে? তাহলে তাদের মাথায় তুলে রেখেছেন কেন? একটাও নেতাই কথা বলে? তবে কেন তাদের নেতা বানিয়েছেন? কোনো মিডিয়া চ্যানেল এই নিয়ে কথা বলে? না বললে কেন তাদের দেখেন? এরা সব হলো সেই হ্যামলিনের বাঁশিওয়ালা, যে বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে চলেছিল, আর তার পেছনে চোখ বুজে ছুটতে ছুটতে সবকটা ইঁদুর পাহাড় থেকে নিচে ঝাঁপ দিয়েছিল। সব শেষ। এই সেলিব্রিটিরা সম্মোহনের বাঁশি বাজাচ্ছে, আর আপনারা ইঁদুরের মতো এদের পেছনে ছুটছেন। কোথায় যাচ্ছেন? নিজেদের মৃত্যুর দিকে। সবচেয়ে আফসোসের বিষয় কি জানেন? যারা এই সর্বনাশটা করছে তারা মরবে সবার শেষে, আর মানুষের মধ্যে সবার আগে মরবে চরম দরিদ্ররা। এই মার সবচেয়ে বেশি পড়বে গরিবদের ওপর। আর এই অবলা পশু পাখি আর গাছপালার অবস্থা ভাবুন, যারা মানুষের থেকেও অসহায়, যাদের কোনো অপরাধই ছিল না, তারা ধ্বংস হবে সবার আগে। আমি আবারও জিজ্ঞেস করছি, ওই অবলা পাখিটা আমাদের কি ক্ষতি করেছে? আমাদের পাপের চড়া তল্য আজ ওকে চোকাতে হচ্ছে। কিন্তু আমাদের তো অন্তহীন কামনা বাসনা আছে, যা যে কোনো মূল্যে পূরণ করতেই হবে। আমাদের এই লোভের আগুনে গোটা গ্রহটাই আজ বলি হয়ে গেল। আর এই লোভ এমন এক রাক্ষস, যা সব কিছু গিলে খাওয়ার পরেও শান্ত হয় না। এখনো সময় আছে। নিজে জানুন, পড়ুন, বোঝার চেষ্টা করুন। যদি ইতিহাস লেখার জন্য কেউ বেঁচে থাকে, তবে সেই ইতিহাস একদিন জবাব চাইবে। কী জবাব দেবেন তখন?